জয় তারা, জয় বাম। নমস্কার। আজ আমি আপনাদের শোনাব মহাশ্মশানের ভৌতিক কর্মকাণ্ড। জিয়তকুণ্ডের কথা, তারাপীঠের ইতিহাসে বহু অলৌকিক ঘটনার কথা শোনা যায়। তারাপীঠে সতীর নেত্রাংশ পতিত হওয়ার কাহিনী নিয়ে জনমত জড়িয়ে আছে। মহাশ্মশানের শ্বেত শিমুল তলাটি অর্থাৎ বশিষ্ঠাসনের সিদ্ধাসনটিকে ঘিরে জনমত জড়িয়ে আছে। জনমত জড়িয়ে আছে শ্মশান ভূমির বহু স্থান মাহাত্ম্যের গল্প কথা নিয়ে। জিয়তকুণ্ড নামে পুকুরটি কালে কালে সুধাকুণ্ডে পরিণত হয়েছে। জিয়তকুণ্ডকে ঘিরেও জনমত জড়িয়ে আছে। বীরভূমের উত্তরবাহী নদী দ্বারকা, দ্বারকা নদীর ধারেই তারাপীঠ মহাশ্মশান। শোনা যায় রত্নগড়ের প্রসিদ্ধ বণিক জয়দত্ত এক সময় দূরদেশে থেকে বাণিজ্য করে নদীপথে নৌকা করে ফিরছিলেন। ভাদ্রের ভরা দ্বারকা সপ্তডিঙা চলেছে দ্রুত গতিতে। নদীপথের দুপাশে বিশাল বিশাল বৃক্ষ ও নিম আশ্যাওড়ার ঘন জঙ্গলে আসলে অতি প্রাচীন চণ্ডীপুর মহাশ্মশান। দিনের আলোতেই যেন মানুষজনের বুক কাঁপে এই নদী পথে যেতে। সূর্য অস্ত গেল, নৌকা ভর্তি জিনিসপত্র ডাকাতদের কবলে পড়লে আর রক্ষা নাই। দ্রুত গতিতে নৌকাগুলি এগোলেও দৈবাতই যেন একটি ডিঙার তলদেশ কি করে ফুটো হয়ে গেল। তাই বাধ্য হয়েই তাদের দ্বারকাকুলের মহাশ্মশানেই নোঙর করতে হল। রাতের আহারাদি শেষ হয়। গভীর রাত্রি, নিদ্রিত সকলে। শুধু বণিক জয়দত্তের চোখে ঘুম নাই। অন্ধকার মহাশ্মশান ভূমির দিকে চেয়ে আছেন তিনি। নানা চিন্তা একসঙ্গে এসে ভিড় করে। এমন সময় নারী কণ্ঠের প্রশ্ন ভেসে এলো, বণিক, তোমার নৌকায় কি আছে গো? অবাক হলেন বণিক। ভাবলেন ভুল শুনছেন তিনি। পুনরায় একই প্রশ্ন। নৌকার বাইরে এলেন বণিক, কিন্তু কাউকেই দেখতে পেলেন না। ভাবলেন মনের ভুল। কিছুক্ষণের জন্য নিদ্রামগ্ন হলেন তিনি। পুনরায় নারী কণ্ঠের প্রশ্ন, বণিক, তোমার নৌকায় কি আছে গো? এবার বিরক্ত হয়ে বণিক উত্তর দিলেন, ছাই আছে গো, ছাই। সহসা নারী কণ্ঠের অট্টহাসি। সম্বিত ফিরে পেয়ে বাইরে এলেন তিনি। দেখতে পেলেন প্রশ্নকারিণীকে এক কৃষ্ণাঙ্গ কুমারী কন্যা। আলোলায়িত কৃষ্ণদামের ঢল নেমেছে তার পশ্চাদেশে। তার আগমনে মহাশ্মশানে যেন আলোর বন্যা বইছে। সেই আলোর মাঝখান দিয়ে যেন ভীষণা কৃষ্ণা কালী খলখল অট্টহাস্য করে হেঁটে চলেছে। জয়দত্তের মনে হলো এ শ্মশানভূমি যেন দেবীরই লীলাক্ষেত্র। স্তব্ধ পাষাণের মতো বসে রইলেন তিনি। রাত্রি প্রভাত হলো। নৌকা ভর্তি শুধু ছাই আর ছাই। এই যে রীতিমতো ভৌতিক কর্মকাণ্ড। নিদ্রিত পুত্রকে ডেকে তুলতে গেলেন তিনি, কিন্তু কোনো সাড়া শব্দ নাই তার। এদিকে সর্পঘাতে মৃত্যু হয়েছে বণিকের একমাত্র পুত্র। শোকে উন্মাদ জয়দত্ত। এমন সময় মাঝি মোল্লারা এসে খবর দিল, নদী থেকে মাছ ধরে কাটা মাছ পুকুরে ধুতে গিয়েছিল তারা, কিন্তু মাছগুলো পুকুরে ছাড়তেই তা জোড়া লেগে জীবন্ত হয়ে ছুটে চলে গেল। এই অদ্ভুত কথা শুনে জয়দত্ত কিন্তু অবিশ্বাস করলেন না। তৎক্ষণাৎ পুত্রের মরদেহটিকে নিয়ে গিয়ে ওই পুকুরের জলে ছুঁড়ে দেওয়া হল। কিছুক্ষণ পর মরা ছেলেটি
প্রাণ ফিরে পেয়ে জয় তারা বলতে বলতে জল থেকে উঠে দাঁড়ান। জয়দত্ত ও তার লোকজনেরা আনন্দে আত্মহারা হয়ে জয় তারা ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুললেন। সকলেই বুঝলেন জায়গার মাহাত্ম্য, বুঝলেন মহাতীর্থ তারাপীঠ। এ স্থানে আরো অলৌকিক ক্রিয়াকাণ্ড ঘটবে এই ভেবেই বণিক জয়দত্ত 2-4 দিন এই মহাশ্মশানে থেকে সমস্ত কিছু দেখার ও জানবার লোভ সামলাতে পারলেন না। স্বপ্নে দেবী শ্মশানভূমির স্থান মাহাত্ম্য বর্ণনা করলেন। বণিক জয়দত্ত এই লীলাময় পুণ্যভূমির সর্বত্র ঘুরতে ঘুরতে এসে দেখতে পেলেন বহুকাল আগের এক ভাঙা মন্দির। তিনি সেই মন্দিরে চন্দ্রচূড় অনাদি শিবলিঙ্গ ও তারামায়ের মূর্তি দেখতে পান। এই মূর্তি দেখে তিনি তার জন্ম সার্থক মনে করলেন। তার ইচ্ছা ছিল তিনি সেখানে নারায়ণ শিলা প্রতিষ্ঠা করবেন, কিন্তু কোনো এক দৈবিক নির্দেশ এলো তার প্রতি। তারা মূর্তিতেই নারায়ণের পূজা হয়, কালী আর কৃষ্ণ ভিন্ন নয়। তাকে যেভাবেই পুজো করা যায় তিনি সেভাবেই পূজা নেন। এই দৈবিক নির্দেশেই কালী ও কৃষ্ণের ভাব নিয়ে এক মূর্তি প্রতিষ্ঠা হল। জয়দত্ত নিজ খরচে মন্দির প্রতিষ্ঠা করলেন। অবশেষে জয়দত্ত পুত্রকে নিয়ে তারামার জয়ধ্বনি দিতে দিতে বাড়ির দিকে রওনা হলেন। সেই পুকুরটি আজও আছে জিয়তকুণ্ড নামে। জয়দত্ত প্রতিষ্ঠিত মন্দিরটি দ্বারকা নদীর বন্যার জলে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় বহুকাল আগে। আজ এই পর্যন্ত। আমার বলার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে দয়া করে আমাকে ক্ষমা করবেন। জয় তারা, জয় মা। অমৃত কথা চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতাদের জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। যদি সম্ভব হয় অমৃত কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমাদের প্রার্থনা।